নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমা সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। এই টেবিলে আর কোনো রাজনৈতিক নেতাদের বসে কচকচানি শোনাবো না। এবার সেই খবর শোনাবো যে খবরে আপনি আছেন, যে খবরে আপনার জীবনে প্রভাব পড়ে। আমি ইলমা সৈয়দ, আর আজ থেকে গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আমি এনকেটিভি বাংলার পর্দায়। আর আজকে শহরে বাস বিভ্রাট হচ্ছে। শহরে ক্রমশই বাড়ছে বাসের রেষারেষিতে মৃত্যু। জখমের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পরিসংখ্যান কি বলছে জানেন? পরিসংখ্যান বলছেন গত মঙ্গলবার থেকে সল্টলেকে দ্রুতগামী বাসের ধাক্কায় স্কুটারে থাকা স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। তারপর বৃহস্পতিবার সেই একই ছবি, দুটি দুর্ঘটনায় ৩ জন আহত। ধাপায় পুল বাসের কন্টেনারে ধাক্কা, গুরুতর আহত হয় হোলি চাইল্ড স্কুলের এক ছাত্র এবং সেই পুলকারের চালক। পিয়ারলেস হাসপাতালের কাছে একটি স্কুল বাস গিয়ে সজোরে দেওয়ালে ধাক্কা মারে, গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। ক্ষোভে ফেটে পড়েন শহরবাসী। আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবহন দফতরের বৈঠক হয়। পরিবহন মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে চালকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে হবে। তারপর কি হয়? তারপর শুরু হয় একের পর এক চাপানুতোর। পরিবহন মন্ত্রী বলছেন রেষারেষি কারণ, আর এই কারণ খুঁজতে গিয়ে উঠে আসে বাসের কমিশনের কিস্সা। সব জট যেন এই কমিশনই। বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের আয় এই কমিশন থেকেই। যত বেশি যাত্রী তত বেশি কমিশন, তত বেশি আয় তত বেশি পকেটে টাকা। এই মুহূর্তে রাজ্যের বেসরকারি বাসের ক্ষেত্রে কমিশন ঠিক দুভাবে হয়। কিভাবে হয় জানেন? দেখুন, 2 দরজার বাসে কমিশন চালক পায় 12%, প্রথম কন্ডাক্টর 6% পায়, দ্বিতীয় কন্ডাক্টর 6% পায়। দেখুন, আমরা যদি ড্রাইভার যে রেষারেষি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। রেষারেষি কারণ, এমনটা বলছেন খোদ পরিবহন মন্ত্রী। আর এই রেষারেষির কারণ খুঁজতে গিয়ে কোথাও কমিশন উঠে এলো। কারণ যত বেশি কমিশন তত বেশি সমস্যা। 1 দরজার বাসে কমিশন কত জানেন? চালক পান 15%, কন্ডাক্টর পান 9%। আর 2 দরজার বাসে, 2 দরজার বাসে কমিশন পান চালক 12% এবং প্রথম কন্ডাক্টর 6%, দ্বিতীয় কন্ডাক্টর 6%। রেষারেষির পাল্টা দাওয়াই দিতে গিয়ে ফিরহাদের যুক্তি, বাসের এই কমিশন প্রথাই তুলে দেওয়া হোক। না থাকবে কমিশন, না থাকবে বেশি যাত্রী তোলার তাগিদ, না হবে রেষারেষি। ভাবটা এমনই যেন রেষারেষি না থাকলেই বন্ধ হয়ে যাবে দুর্ঘটনার সমস্যা। দেখুন ফিরহাদ হাকিম কি বলছেন। একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করো, যেটার মধ্যে কমিশন সিস্টেম থাকবে না। আমার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে মানবে না তার পারমিট ক্যান্সেল হবে। বেশ, মন্ত্রী তো বলছেন কমিশন তুলে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কি তাই? মন্ত্রী বলছেন কমিশনই সমস্যা, তবে বাস মালিকরা শুনছেন কই? মন্ত্রীর যুক্তিকে পত্রপাঠ খারিজ করে দিয়ে বাস মালিকরা বলছেন গলদ রয়েছে অন্য জায়গায়। কমিশন না তুলে পরিকাঠামোতে নজর দিতে হবে, শাসক দলের ইউনিয়নের দাদাগিরিতে নজর দিতে হবে, না হলে এই সমস্যা মিটবে না। দেখুন, রেষারেষি নিয়ে যে ব্যবসা বিষয় এবং কমিশন নিয়ে যে বিষয়, ভারতবর্ষে কোনো রাজ্যে কমিশন নেই, কলকাতার কোনো জেলাতে কমিশন নেই, শুধু কলকাতা 2-24 হাওড়া ছাড়া। তাহলে কেন অন্য অন্য জায়গায় দুর্ঘটনা ঘটছে? মূল বক্তব্য হচ্ছে পরিকাঠামো নেই।
বাট আমার গাড়িটা পরিচালনা করে ইউনিয়ন। কালকে সকালে কোন ড্রাইভার বা কোন কন্ডাক্টর গাড়িতে ডিউটি করবে, ইট শুড বি ডিপেন্ড ইউনিয়ন, এবং ইউনিয়ন একটা শাসক দলের চালিত, এবং সেই ইউনিয়নকে ঠিক করতে হবে, সরকারকে ইউনিয়ন হিসেবে বসতে হবে, তার শ্রমিক কতটুকু এটা মেনে নেবে, এই পরিস্থিতিতে এই পরিবেশে কতটুকু মানবে, এবং তাতে মেরিট এবং ডিমেরিট কি হতে পারে এটা সরকার গাইডলাইন তৈরি করুক। মাসে একটা করে মিটিং হতো ডিসি ট্রাফিকের, আজকে 4-5 বছর ধরে কোনো মিটিং হচ্ছে না। আমরা প্রস্তাব দিয়েছি আবার ওটাকে চালু করার জন্য, আমরা অনেকবার বলেছি কিন্তু চালু করছিল না। সেই সবগুলো আসলে পরে হয়তো আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো। সেফ ড্রাইভ মুখ্যমন্ত্রীর যে কথা, সেটা অনেকদিন যাবৎ প্রশাসনও ভুলে গেছে, সেটাকে আবার অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে, তার মধ্যে থেকেই হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো। বলছেন কি বাস মালিকরা? এত বড় অভিযোগ, মুম্বাইকে যেমন তার ট্রেন দিয়ে চেনা যায়, কলকাতাকে চেনা যায় তার বাস ও ট্রাম দিয়ে। ট্রাম তো এখন ইতিহাস, বাসও কি তাহলে সেই পথেই যাচ্ছে? গ্রাউন্ড রিপোর্ট বলছে 2025 সালে মার্চের মধ্যে কলকাতা শহর থেকে উধাও হয়ে যাবে 1200-র বেশি বাস। বাংলার মানচিত্র থেকে উধাও 100-র বেশি বাস রুট। রাস্তায় বাস নেই, আর তাতেই নাজেহাল আম জনতা। বছর খানেক আগে দৈনিক গড়ে 2500টি সরকারি বাস চলতো, এখন তা কমে দাঁড়িয়েছে দৈনিক গড়ে 700টি সরকারি বাসে। সরকারি বাস নিয়ে উদ্বিগ্ন পরিবহন দফতরের কর্মীরাই। বছর খানেক আগে যেখানে দৈনিক গড়ে 2500টি সরকারি বাস চলতো, এখন তা মাত্র 700টি সরকারি বাসে দাঁড়িয়েছে। উদ্বিগ্ন খোদ পরিবহন দফতরের কর্মীরাই, মন্ত্রীমশাই নিজেই উদ্বিগ্ন। বুঝতে পারছেন, বাস নেই রাস্তায়, গন্তব্যে পৌঁছতে ঘাম ছুটছে জনতার। কলকাতার উত্তর থেকে দক্ষিণে সরে জমিনে হাল হকিকত দেখতে আমরাও বেরিয়ে পড়লাম। প্রথমে যাদবপুর। কি দেখলাম জানেন? জনতা নাজেহাল, ক্ষোভ উগড়ে দিচ্ছেন প্রশ্ন করতেই। দেখুন। যাদবপুর থেকে হাওড়া, টালিগঞ্জ থেকে শিয়ালদা, টালিগঞ্জ থেকে ধর্মতলা, সমস্ত যে সরকারি বাসের ডিপো রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু একই চিত্র, অর্থাৎ সরকারি বাসের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। এই 15 বছরের গেরোয় বাস তুলে নিয়েছে রাজ্য সরকার বাধ্য হয়ে, এবং দূষণের কথা মাথায় রেখে স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বিশেষ করে অফিস টাইমে যারা নিত্যযাত্রী রয়েছেন, তাদের বাসের সংখ্যা এতটাই কম, তাদের ঝুঁকি নিয়ে বেসরকারি বাসে যেতে হচ্ছে। বেসরকারি বাসে ঝুঁকির পরিমাণ বেশি থাকে, তার কারণ হচ্ছে বেসরকারি বাসে একাধিকবার দেখা গেছে রেষারেষির জন্য দুর্ঘটনা হয়, এবং সেই দুর্ঘটনার কবলে পড়তে চান না সাধারণ মানুষ। তারা স্বাভাবিকভাবেই সরকারি বাসগুলোকে বেছে নেন, এবং সরকারি বাসে স্বচ্ছন্দভাবে তারা যাতায়াত করতে পারেন বলেই মনে করেন, এবং সেই জন্যই তারা সরকারি বাস বেছে নেন। ক্যামেরায় সমীরনের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, কলকাতা। ভাবুন, আমাদের রিপোর্টার গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে দেখছে যে বাস নেই, আম জনতা রীতিমতো সমস্যায়। এরপর আমাদের গ্রাউন্ড রিপোর্টার পৌঁছে গেলেন শিয়ালদায়, শহরের ব্যস্ততম জায়গায়। ট্রেনে করে কলকাতায় পৌঁছে রোজ লক্ষ লক্ষ মানুষ এখান থেকেই রোজ শহরে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। আর সেই শিয়ালদাতেও চরম বাস বিভ্রাট, জনতার ভোগান্তি। টেক আ লুক। এই যে দেখছেন বাসের জন্য টানা লম্বা লাইন, এই লাইনটা কিন্তু থাকার কথা ছিল না যদি পর্যাপ্ত পরিমাণ সরকারি বাস পাওয়া যেত। শিয়ালদায় রয়েছে, একেবারে দেখেই বোঝা যাচ্ছে সেই জায়গাটা, এবং শিয়ালদায় সবসময় ভিড় থাকে, সবসময় ব্যস্ততম জায়গা। সেই ব্যস্ততম জায়গার জন্য পর্যাপ্ত বাস নেই। এখানে প্রচুর মানুষজন যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। কথা বলবো, হ্যাঁ, বাসের জন্য দাঁড়িয়ে আছেন? এই জাস্ট সরকারি বাস দেখতে পেলেন? আপাতত আমি 5 মিনিট আছি, এখনো পর্যন্ত দেখতে পাইনি কিছু। সরকারি বাস পাচ্ছেন? আসছে না, আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি, আসছে না। হাওড়া যাবো, কোনো সরকারি বাস নেই। পাবলিক বাস আসছে, তাও তো গেট ঝুলে ঝুলে আসছে, উঠার কোনো চান্স, যে বয়স্ক মানুষ উঠবে তাও উঠতে পারছে না। দাদা অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছেন দেখছি, সরকারি বাস দেখতে পেলেন? না, সরকারি বাস দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়েছি, অনেক সমস্যা হচ্ছে, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ বাসের জন্য, কিন্তু পাচ্ছি না। হাওড়া স্টেশন যাব, বাস নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এক
তবে এই যে হাওড়া স্টেশন যাওয়ার, এই তো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, হাওড়া স্টেশন যাওয়ার একটাই বাস রয়েছে S12 সরকারি বাস। সেই বাসের কিন্তু দেখা নেই স্বাভাবিকভাবেই, কারণ খুব পর্যাপ্ত পরিমাণ বাস নেই এবং যে বাসগুলো দেখা যাচ্ছে বেসরকারি বাস, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু ট্রাভেলের একটা বিরাট খরচ চলে যায় এই বেসরকারি বাসের ক্ষেত্রে। সুতরাং কিছুদিন আগেও আমরা যেটা দেখছিলাম যে মিটিং হলো, বাস উদ্বোধন হলো, কিন্তু সেই বাস উদ্বোধন হচ্ছে ঠিকই, কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। তুমি একেবারে দেখতে পাচ্ছ রীতিমতো যে সমস্ত বাসগুলি আসছে সেই বাস ধরার জন্য মানুষের একেবারে রীতিমতো তারা ঝুলে ঝুলে ওঠার চেষ্টা করছেন, এবং সেই চিত্রটাই এই মুহূর্তে একেবারে তুলে ধরছে শিয়ালদা স্টেশন তার সামনে থেকে। প্রচুর মানুষজন অপেক্ষা করছেন, বাস পাচ্ছেন না। হাওড়ার বাস পেলেন না এখনো অবধি? না না না, সরকারি বাস দেখতে পেলেন? খুব কম সরকারি বাস এখন রাস্তায়, বলতে পারবো না সেরকম কিছু। হ্যাঁ, এটা সাধারণ মানুষের একটি সমস্যাই বলতে গেলে। এখন সরকারি বাস এখন অ্যাভেলেবেল খুব কম এখন। সুতরাং কেউ হাওড়া যাবে, আমরা কিছুক্ষণ আগেও দেখলাম ধর্মতলায়, কেউ আমতা, প্রত্যেক জায়গারই কিন্তু একই চিত্র। একেবারে দেখা যাচ্ছে রীতিমতো ঝুলে ঝুলে যাচ্ছেন মানুষ বেসরকারি বাসের ক্ষেত্রে। ফলত এই যে ভিড়টা, এই ভিড়টা যদি পর্যাপ্ত পরিমাণ বাস থাকতো তাহলে সাধারণ মানুষের এই সমস্যাটা হতো না। সেরকম তো এখন অবধি কোনো সমস্যা তো হয়নি, দেখা যাক, দাঁড়িয়ে তো থাকি এবার। কতক্ষণ ওয়েট করছে? বেশিক্ষণ হয়নি, এই ট্রেন থেকেই নেমেছি জাস্ট। এমনি সাধারণত সরকারি বাস পেতে গেলে কতক্ষণ ওয়েট করতে হয়? তা এমনি 5-10 মিনিটের মধ্যে চলে আসে। এই মৌলালি একটা স্টেশন জাস্ট। হ্যাঁ, এখনো তো অবধি সরকারি বাসের দেখা পেলেন না এখনো তো পাইনি। হ্যাঁ হুম 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 হ্যাঁ হ্যাঁ, আর কস্ট যা আছে ওটা ঠিক আছে। হ্যাঁ, সরকারি বাসে তো একটা বড় টাকা দিয়ে যেতে হয়, সাধারণ মানুষের সমস্যা। সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। হুম হুম, বাড়ুক সাধারণ মানুষের, তাহলে সেটা সুবিধা তো হবেই, বাড়ুক। ক্যামেরায় দীপঙ্কর মণ্ডলের সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা। দাঁড়ান দাঁড়ান, আরও আছে। রাস্তায় বাস না থাকার মূল কারণ 2009 সালে হাইকোর্টের একটি অর্ডার। হাইকোর্টের নির্দেশে যেসব বাস 15 বছর বেশি রাস্তায় চলছে তার চলতে পারবে না, আর তাতেই শহরের রাস্তা থেকে উধাও বাস। আর এই অর্ডারের কারণেই এখন পরিস্থিতিটা এমনই যে 2025 সালের মার্চের মধ্যে কলকাতা শহর থেকে উধাও হয়ে যাবে 1200-র বেশি বাস। বাংলার মানচিত্র থেকে অলরেডি উধাও হয়ে গিয়েছে 100-র বেশি বাস রুট, আর রাস্তায় বাস নেই, তাই নাজেহাল হচ্ছে আমজনতা। করোনাকালে 2 বছর রাস্তায় বাস চলেনি। বাস মালিকরা হাইকোর্টে আবেদন করেন এই 15 বছরের মেয়াদ থেকে সেই 2 বছর বাদ দিতে। তাতে অঙ্কটা অনেকটাই সহজ হয়ে যায়। 2025 সালে যে 1200 বাস উধাও হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তা কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে। আদালত আর্জি মেনে বল ঠেলে দিয়েছে সরকারের কোর্টে। এবার দেখুন এই মেয়াদ বৃদ্ধির ইস্যুতে সরকার ও বাস মালিকদের তু তু ম্যায় ম্যায়। টেক আ লুক। কলকাতার মহামান্য উচ্চ আদালতের রায় হয়েছিল যে প্রি-93 মানে 15 বছরের ঊর্ধ্বে কোনো বাণিজ্যিক গাড়ি কেএম এলাকায় চলতে পারবে না। তা 2009 আর 2024 15 বছর অতিক্রান্ত হয়ে গেল। তার আগে দেখতেই আমরা রাজ্য সরকারকে একাধিক চিঠি দিয়েছিলাম যে বিষয়ে একটা ভাবনা চিন্তা করো। কোনো রকম ভাবনা চিন্তা রাজ্য সরকার করেনি। আমরা এই প্রস্তাবও দিয়েছিলাম যে কোভিড-19 মানে 2020 23শে মার্চ থেকে যে গাড়িগুলো প্রায় 2 বছর চলতে পারিনি, অন্তত সেই 2 বছর সময়সীমা তুমি বাড়িয়ে দাও। এরাও রাজ্য সরকার যখন ভাবলো না, একাধিক চিঠি একাধিক বৈঠক হয়েছে, কিছুই করেনি। তখন বাধ্য হয়ে আমরা কোর্টের দ্বারস্থ হলাম। পুজোর আগে আমরা কোর্টের দ্বারস্থ, কলকাতা হাইকোর্টে আমরা দ্বারস্থ হয়েছি। 4 নভেম্বর 2024 মহামান্য আদালত রায় দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে আমরা যে দাবিটা করেছি মাননীয় কোর্টের কাছে, এই দাবিটা যেন 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার বিবেচনা করেন। এই অবস্থাতে 15 বছরের বিষয় যদি আপাতত এই মুহূর্তে রাজ্য সরকার পুনর্বিবেচনা না করেন, তাহলে কয়েক হাজার বাস মালিক এই মুহূর্তে নভেম্বরের শেষ
সেই ডিসেম্বরে প্রথম সপ্তাহে হারিয়ে যাবে, কয়েক হাজার শ্রমিক কর্মচ্যুত হবে, মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কলকাতা শহরে বা শহরতলিতে রাস্তায় গণপরিবহন পাবে বলে আমার মনে হয় না। বেসরকারি বাস রাস্তায় কিছুটা কমেছে, তার কারণ হচ্ছে একটাই, কলকাতার বুকে। তার কারণ হচ্ছে 9 সালে একটা গ্রিন ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ছিল যে 15 বছরের উপরে গাড়িকে স্ক্র্যাপ করে ফেলতে হবে। এই কারণে 2009 সালের পর থেকে অনেক গাড়ি স্ক্র্যাপ হয়েছে 15 বছরের উপরে। প্রতি বছরই প্রায় 100-150 গাড়ি স্ক্র্যাপ হয়েছে, এবং সেই তুলনায় নতুন গাড়ির যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা তার থেকে বেশি হলে তবে বেসরকারি বাসের সংখ্যা বাড়ে। সেই অনুপাতে বাড়েনি বলে একটা ল্যাকিং তৈরি হয়েছে। আমরা 1180টা বাসের চুক্তিবদ্ধ হয়েছে, ই বাস যেটা কলকাতায় আসবে, একটা আইনি জটিলতায় সেটা আটকে আছে। সেই বাসটা কলকাতায় চলে এলেই ই বাস, ইলেকট্রিক বাস, এসি বাস, 1000 বাস ওটা চলে এলে অনেকটা সমস্যার সমাধান আমরা সরকারি লেভেল থেকে করে দিতে পারবো। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে 9, 10, 11 সালে যতগুলো গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল পশ্চিমবঙ্গে, তাদের সেটা ফেস আউট হচ্ছে 24, 25, 26-এর মধ্যে। সেই সংখ্যাটা প্রায় 1000-দেড়েক হবে। এই বাসটা কমে গেলে একটা সমস্যা হতে পারে। এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে 15 বছরের উপরে গাড়ি স্ক্র্যাপ করতে হবে। এটা কেন? এটা বাস্তবসম্মত নয়, যদিও কোর্টের অর্ডার আমরা মেনে চলি, মানতে হয়। আমাদের সরকারের বক্তব্য হচ্ছে যে এর মেয়াদটা বাড়ানো উচিত, কিন্তু আমরা কোর্টের এগেইনস্টে তো একটা সরকার যেতে পারে না। এখন বাস অ্যাসোসিয়েশন গুলো আমাদের কাছে দরবার করে যে করোনার সময় তারা বাস চালাতে পারেনি বলে তাদের 2 বছর বাড়ানো হোক, মেয়াদটা বৃদ্ধি করা হোক, কিন্তু সেটা আমাদের সেই অধিকারটা নেই, যেহেতু কোর্টের অর্ডার আছে। এখন তারা হাইকোর্টে একটা মামলা করেছে। হাইকোর্ট জানতে চেয়েছে রাজ্য সরকারের ভাবনা কি এ বিষয়ে, 15 বছরের বয়স হলেই ফেজ আউট করার ভাবনা কি, এটা জানতে চেয়েছে। আমরা এফিডেভিট জমা দেব এবং কোর্টকে আমরা জানাবো আমাদের ভাবনাটা। সেখানে অবশ্যই করে বাস মালিক এবং বাস অপারেটরদের প্রতি আমাদের সহানুভূতিশীল আমরা থাকবো, অবশ্যই করে থাকবো। বুঝলেন তাহলে, মালিক পক্ষ আর সরকার পক্ষর এই তু ম্যা এখন জনতার কালঘাম ছোটাচ্ছে। তাহলে কি সত্যি এবার কলকাতার বাসও ছুমন্তর হওয়ার পথে? যে শহরে বাসের ঐতিহ্য 200 বছরের ওপর, সেখানে একই ভয়ানক সংকট দেখা দিল। যে দুপক্ষ এখন পেহলে আপের দ্বন্দ্বে মশগুল, তারা কি আদৌ জানেন কলকাতার আর তার বাসের 200 বছরের পুরনো ইতিহাসটা? আপনি কি জানেন কলকাতার বাসের পুরনো ইতিহাসটা? দেখুন, 22শে নভেম্বর 1830 সাল প্রথম এই শহর কলকাতায় ঘোড়ায় টানা বাস চলাচল শুরু করে। স্প্ল্যানেড থেকে ব্যারাকপুর রুটে প্রথম এই বাস সার্ভিস শুরু হয়। 1918 সালে প্রথম বেসরকারি উদ্যোগে বাস চলাচল শুরু হয়। তারপর 1922 সাল প্রথম মোটর চালিত বাস সার্ভিস শুরু হয় কলকাতায়। 1928 সাল চালু হয় বাসের রুট। কোন বাস কোন রুটে চলবে তা বেঁধে দেওয়া হয়। 1948 সালে পথ চলা শুরু সিএসটিসি ও ডাব্লিউবিএসটিসি। 1980 সাল প্রথম মিনি বাস চলা শুরু হয় এই কলকাতায়। শুরুটা সেই 1830 সাল থেকে 22শে নভেম্বর। ঘোড়ায় টানা বাস দিয়ে কলকাতায় বাসের চলাচল শুরু। স্প্ল্যানেড থেকে ব্যারাকপুর ফার্স্ট বাস রুট কলকাতার। তারপর এক এক করে 1918-তে প্রথম বেসরকারি উদ্যোগে বাস চলাচল শুরু হলো। তারপর 1922 সালে প্রথম মোটর চালিত বাস সার্ভিস শুরু হলো কলকাতায়। তবে প্রশ্ন হলো, এই শহরের যে 200 বছরের ইতিহাস শুরু হয়েছিল সেই ধর্মতলা থেকে, সেই স্প্ল্যানেড থেকে, সেই ধর্মতলায় বেসরকারি বাসের অবস্থাটা ঠিক কেমন? দেখুন ধর্মতলার গ্রাউন্ড রিপোর্ট। শহরে পর্যাপ্ত সরকারি বাস নেই, যার জন্য প্রতিদিন হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষদের। বহু বাস দিনের পর দিন চলেছে, 15 বছর হয়ে যাওয়ার পর তা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে কিন্তু বাস আর আসেনি, যা আসছে সিএনজি।
সিএনজির ক্ষেত্রেও রয়ে গিয়েছে অনেক সংকুলতা। সেই জায়গা থেকে সিএনজির পয়েন্ট অনেক বাড়াতে হবে এবং তার জেরে এখনো পর্যন্ত কিন্তু বাস নামেনি। আমি দেখাবো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা, পরপর প্রচুর বাস দেখা যাচ্ছে কিন্তু সরকারি বাসের কিন্তু দেখা নেই। ফলে সেই জায়গা থেকে সাধারণ মানুষকে বেসরকারি বাসের পেছনে ছুটতে হচ্ছে। এখানে যারা রয়েছেন একটুখানি কথা বলবো। বাসের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, সরকারি বাস দেখতে পেলেন? না বাস না, আমি ক্যাবের জন্য ওয়েট করছি। অনেকক্ষণ তো আপনি রয়েছেন এখানে, দেখতে পাচ্ছেন পরপর বাস আছে, সরকারি বাস দেখতে পেলেন? না, সেরকম কোনো বাস দেখতে পাইনি। সরকারি বাসের কি একটা অভাব? সরকারি বাসে সেরকম ট্রাভেল করিও না, বেসিক্যালি ছোট থেকে সেরকম সরকারি বাস দেখিনি কলকাতাতে, মানে ওই টুকটাক আর কি। হ্যাঁ হ্যাঁ, ওগুলোই প্রাইভেট বাস যেগুলো সেগুলো। সরকারি বাসের উপরেই ডিপেন্ড করে। হ্যাঁ রাইট, হ্যাঁ সমস্যা তো বটেই। সরকারের বাস থাকলে চিপেও লোকে ট্রাভেল করতে পারবে, তো সেক্ষেত্রে একটা প্রবলেম। সরকারি বাস যতটা দরকার ততটা কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্তভাবে নেই। রাজ্য সরকার কি নিয়ে ভাবছে আমরা দেখেছি, বারংবার এই নিয়ে মিটিং হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। সিএনজি বাস এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নামানো যায়নি। এখনো আমরা দেখতে পাচ্ছি যে পরপর যে বাসগুলো আসছে, ধর্মতলা একেবারে প্রাণকেন্দ্র, সেই জায়গা থেকে কিছুদিন আগেও রাজ্য সরকারের তরফে যে মিটিং হয়েছিল সরকারি বাস নিয়ে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরকারি বাস পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু বেসরকারি বাসের দিকে ঝুঁকতে হচ্ছে। তো পরিমাণ সরকারি বাস পাচ্ছে? আমি তো জানি না, জিজ্ঞেস করলাম, রুটই চিনি না, জিজ্ঞেস করলাম, উঠে পড়লাম। সরকারি বাস হলে তো অনেকটা কম ভাড়া হয়। অনেকটা কম ভাড়া, কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখন তো দেখতে পেলাম না। এখন আমি রুট চিনি না, এটাকে জিজ্ঞেস করলাম, পেলাম, উঠে পড়লাম। এখনো পর্যন্ত প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু কেউ সরকারি বাসের হদিশ পাচ্ছেন না। ফলত সেই জায়গা থেকে একটা সমস্যা কিন্তু রয়েই গিয়েছে। তেলের দাম বেড়েছে দৈনন্দিন জিনিসেরও। একদিকে ইউনিয়নের সমস্যা, অন্যদিকে ব্যবসায় মন্দ। গত 7 বছরে 1 টাকাও ভাড়া বাড়েনি বাসের। অন্তত সরকারিভাবে এখনো পর্যন্ত ভাড়া বাড়ানো হয়নি। তবু অনেক রুটেই চালক কন্ডাক্টররা যে যার মতো নিজের মতো ভাড়া নিচ্ছেন। এটা আবার চালাচ্ছে কে? শাসক দলের ইউনিয়ন। একদিকে সরকার ভাড়া বাড়াচ্ছে না, অন্যদিকে এই কাণ্ড। কন্ডাক্টর মালিকরা নিজেদের মতো ভাড়া বাড়িয়েই চলছেন। মালিকরা বলছেন এই ভাড়া বাড়াতে হবে, অর্থাৎ সরকারকে এবার পাকাপাকিভাবে একটা রেট চার্ট ঠিক করতে হবে, সরকারকে ভাড়া বাড়াতে হবে। মন্ত্রী বলছেন 1-2 টাকা বেশি ভাড়া যা ইউনিয়নের দাদাগিরিতে চলছে সেটায় সমস্যা নেই, তবে এর বেশি যদি ভাড়া বাড়ে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুঝুন কাণ্ড। ভাড়া বাড়ানোর দাবি বেসরকারি বাস মালিকদের। ভাড়া এমনি বাড়ছে, বাসের চালক, বাসের কন্ডাক্টররা তারা নিজের মতো খেয়াল মাফিক, মর্জি মাফিক ইউনিয়নের দাদাগিরিতে 1 টাকা 2 টাকা করে প্রতি রুটে ভাড়া বাড়াচ্ছে। তবে সরকার বলছে না 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 না, আম জনতার পকেটে চাপ দেবো না, ভাড়া বাড়াবো না। কিন্তু বকালমে তো সেই ভাড়া বেড়েই যাচ্ছে। তাহলে সরকারিভাবেই বাড়ান না, সমস্যা কোথায়? দেখুন। সঠিক বিষয়টা খুব সঠিক কথা। কারণ হচ্ছে মোটর ভেহিকলস আইনেই আছে যে রাজ্য সরকার ভাড়াটা নিয়ন্ত্রণ করবে। যে রাজ্যে গত 7 বছর বাস ভাড়া বাড়ে না, দুর্ভাগ্য। লাস্ট এই রাজ্যে বাস ভাড়া বৃদ্ধি হয়েছিল 2018 সেপ্টেম্বর। তো 2018 সেপ্টেম্বর, 2024 সেপ্টেম্বর, 7 বছর অতিক্রান্ত হয়ে গেল, বাস ভাড়া বৃদ্ধি হলো না। ডিজেলের দাম শেয়ার মার্কেটের মতন কেন্দ্র সরকার ডে বাই ডে বাড়িয়ে চলেছে। শুধু ডিজেল দিয়ে তো গাড়ি চলে না, যেটা পুলিশকে 100 ছিল রাজ্য সরকারও 500 করে দিয়েছে। এইভাবে প্রতিটা জিনিসের মানে অস্বাভাবিক 300%, 400%, 500% করে বেড়ে গেছে। তো গাড়ি তো ডিজেলে চলে, গাড়ি তো আর গঙ্গার জলে চলে না। গাড়ি চলবে কী করে? একাধিকবার রাজ্যের সরকারকে 7 বছরের মধ্যে একাধিক চিঠি দিয়েছি, একাধিক বৈঠক করেছি। ভাড়া বৃদ্ধির ব্যাপারে একদম নিশ্চুপ, কোনো অনীহা প্রকাশ করছেন যে ভাড়া বৃদ্ধি হবে না। সরকারি বাসের ভাড়া কিন্তু আমরা 7 টাকা 8 টাকা রেখেছি প্রথম স্টেজে। মাননীয় মুখ্যমন্ত্রী চান সাধারণ মানুষের জন্য বাস ভাড়া তিনি বাড়াতে চান না। এখন বিষয়টা হলো, সেটা আমরা সরকারি বাস চালাই, ভর্তুকি দিয়ে চালাই, সাবসিডি দিয়ে সাধারণ মানুষের জন্য আমরা যতগুলো বাস আমরা চালাচ্ছি। কিন্তু বেসরকারি বাসের পক্ষে তারা তো কিছু প্রফিট করবে, না হলে চালাবে কেমন করে? তাদের গাড়ি কিনেছে, তাদের ইএমআই দিতে হয়, ড্রাইভার কন্ট্রাক্টরের মাইনে দিতে হয়, বাস সারাতে হয়।
ফলে অটোমেটিক তারা বাস চালাতে চালাতে সাধারণ প্যাসেঞ্জারদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে আমাদের কাছে অনেক সময় খবর আসে যে তারা 2 টাকা 1 টাকা বেশি নেয়। কিন্তু বিষয়টা হলো যে বেসরকারি বাস ভাড়া, বেসরকারি বাসের মালিক এবং যারা যাত্রী সাধারণ আছে তাদের মধ্যে থেকেই ঠিক হওয়া উচিত। একমাত্র পরিবহন ব্যবস্থা যেখানে সরকারি বেসরকারি দুটো ভাড়া একই রকম, এটা মুখ্যমন্ত্রী সম্ভবত আমার শোনা কথা, সেটাও তিনি একবার বলেছিলেন যে বেসরকারি বাসের ভাড়া তারা নিজেরা ঠিক করে নেওয়া উচিত। তো সেটা হয়নি। এবার সরকারি বাসের ভাড়াই লাগু করা আছে, কিন্তু করোনার সময় যেভাবে বেসরকারি বাসগুলো আঘাত পেয়েছে, ধাক্কা খেয়েছে, তারপর থেকে সাধারণ মানুষ অনেক জায়গায় তাদের 2-1 টাকা বাস ভাড়া বৃদ্ধিটাকে অ্যাকসেপ্ট করেছে। তাই আমাদের পক্ষ থেকে এটাই বলা হয়েছে যে লাগাম ছাড়া ভাড়া যদি কোথাও নেয় তাহলে বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে কমপ্লেন করলে আমরা বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেব। আমি ইতিমধ্যে 2-3টে বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যা হচ্ছে তাতে ইউনিয়ন আছে, যা হচ্ছে তাতে বাস মালিকরা আছেন, তাতে সরকার আছে, আপনি নেই, আপনার কথা তো নেই। এদের তুতু ম্যামে তো আছে, তবে আপনার ভোগান্তির কথাটা ঠিক কে বলছে? কারো নজর রয়েছে সেদিকে? রাস্তায় অটোর লাইন বাড়ে, দিনে দিনে রুট বদলায়। বাস যে রাস্তায় 10 টাকার ভাড়ায় যাওয়া যায় বাসে চেপে, অটোর ভাঙা রুটের দাদাগিরির জন্য সেই একই গন্তব্যে পৌঁছতে আপনার লাগছে 30 টাকা। এক ক্যাবের কথা না হয় বাদই দিলাম। বেসরকারি বাসের বেসরকারি মালিক, তাদের আপনার প্রতি কোনো দায়বদ্ধতা সরাসরি নেই, থাকে না। তবে যে সরকারকে আপনি নিজে ভোট দিয়ে আনলেন তাদের তো আপনার প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই সরকারি বাস রাস্তায় নামিয়ে কি এই সমস্যার সমাধান করা যায় না? নিশ্চয়ই যেত, যদি রাস্তায় নামার মতো সরকারি বাস থাকতো। সেখানেও তো বিভ্রাট। বিরতির পর ফিরছি, থাকছে সরকারি বাসের গ্রাউন্ড রিপোর্ট। সত্যি কতগুলো সরকারি বাস রয়েছে ডিপোয় ডিপোয়, আদৌ বেরোচ্ছে সেগুলো? টেক আ ব্রেক, উইল বি রাইট ব্যাক। বেসরকারি বাসে তো টান রয়েছে, দেখালাম আপনাদের 3-4 জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা সেই প্রতিবেদন তুলেও ধরল। সরকারি বাসের ভাড়ারেও কি টান ধরেছে? সরকার তার ভাড়ারে টান ধরে? এতক্ষণ দেখালাম বেসরকারি বাসের সমস্যার মূল কারণটা, এবার দেখুন সরকারি বাসের হাল হকিকত। সরকারি বাসের হাল হকিকত কি জানেন? বছরখানেক আগে দৈনিক গড়ে 2500টি সরকারি বাস চলতো, এখন তা কমে দাঁড়িয়েছে দৈনিক গড়ে মাত্র 700টি সরকারি বাসে। সরকারি বাস নিয়ে উদ্বিগ্ন খোদ পরিবহন দফতরের কর্মীরাই। সেই ধর্মতলা শহরের সেই সরকারি বাস ডিপোয় সব ঠিকঠাক আছে তো? এই প্রশ্ন তো করতেই হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গ্রাউন্ড রিপোর্ট পৌঁছে গিয়েছিল ধর্মতলায়। কি দেখলাম আমরা, দেখুন। কিছুক্ষণ আগেও যেটা দেখাচ্ছিলাম ধর্মতলা, একেবারে আমরা এখনো দেখাই পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস। যদিও যে সমস্ত বাস আসছে এখনো পর্যন্ত কিন্তু সরকারি বাসের দেখা নেই। ফলত সেই জায়গা থেকে সাধারণ মানুষকে যে ভুগতে হচ্ছে, রাজ্য সরকারের মিটিং কতটা ফলপ্রসূ হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। যারা সাধারণ মানুষ তাদের ভুক্তভোগী হতে হচ্ছে। সরকারি বাস পাচ্ছে না, সরকারি বাস পাচ্ছি না। সরকারি বাস পাওয়া যায়, সিট দিচ্ছে তো আমতাই, একটা সিট দিয়ে আমতাই নাই, আমাদেরকে লোকের বাসে যেতে হচ্ছে। কি করবো, খরচ কি করবো, মজবুরি যেতে হচ্ছে। কোনো সরকারি বাস নাই। সরকারি বাস পাচ্ছি না। আমি বেশিক্ষণ করিনি, আধ ঘন্টা এইছি। না, সরকারি বাস পেলেন একটা? চলে না তো, সিটিসি বন্ধ হয়ে গেছে, সরকারি বাস বন্ধ হয়ে গেছে, চলছে না। খুব প্রবলেমে পড়তে হয়। এই বাসে অনেক ভাড়া, সরকারি বাসে তবু কম ভাড়া। আমরা হসপিটালে যাতায়াত করি, খুব অসুবিধা হয়, অনেক কস্টিং পড়ে যায় আমাদের। বাসে আশা করিই না, কারণ রোডে দেখতেও পাই না, আমরা এতেই যাতায়াত করি। এই
এইখানে তো দেখুন অনেক মানুষ আছেন যারা সরকারি বাসের উপরেই নির্ভর করেন কস্টের জন্য, সেক্ষেত্রে তো একটা বড় সমস্যা। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই, কিন্তু আমরা তো প্রায় সময়ই শুনি যে বাস চলছে, কিন্তু দেখতে তো পাই না। আর এখন তো দেখতে পাই না, তো আমরা ওর আশা ছেড়ে দিয়েছি, আমরা এটাতেই যাতায়াত করি। সরকারি প্রকল্পের দিকে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে সরকার যে বারংবার মিটিং করছে, বৈঠক করছে, সেক্ষেত্রে সেই বৈঠক কতটা ফলপ্রসূ হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। শুনতে পাচ্ছি সরকারি বাস চলছে, তবে দেখতে পাচ্ছি না চোখে। সত্যি তো দেখা যায় না, তাই জন্য তো ওনারা দেখতে পাচ্ছেন না। মন্ত্রী মশাই শুনছেন? আপনার গণপরিবহন তো প্রায় ধসে গেল। এতক্ষণ তো অল্প দূরত্বের যাত্রার কথা বলছিলাম, অল্প দূরত্বের যাত্রায় সরকারি বাস বেহাল। দূরপাল্লার বাসেও কি সেই একই অবস্থা? দূরপাল্লার সরকারি বাসও কি বেহাল? সরকারি বাসে যে পথ পেরোতে আপনার ভাড়া হয় খুব বেশি হলে 100 টাকা, দূরপাল্লার প্রাইভেট বাসে সেই ভাড়া বেড়ে যায় 3 গুণ। ধরুন দীঘার কথাই ভাবুন না, এখান থেকে দীঘা যেতে, ধর্মতলা থেকে দীঘা যেতে সরকারি বাস নেয় 80 থেকে 100 টাকা, কিন্তু প্রাইভেট বাসে গিয়ে চেষ্টা করুন, উঠে একবার দেখুন 300 টাকার নিচে দীঘা পৌঁছবেনই না। তাই দূরপাল্লার জার্নিতে জনতার প্রথম পছন্দ সব সময় সরকারি বাস। সেই সরকারি বাসও এখন ধুঁকছে। সরেজমিনে দেখে এলো আমাদের গ্রাউন্ড রিপোর্ট, দেখুন। শহর কলকাতায় পাল্লা দিয়ে কমেছে সরকারি বাসের সংখ্যা। এই মুহূর্তে যাত্রীরা যারা স্বচ্ছন্দে যাতায়াত করবার জন্য সরকারি বাসকে বেছে নিতেন, বিশেষ করে দীঘা থেকে শুরু করে একাধিক ভ্রমণের স্থান কিংবা শহর কলকাতা থেকে দূরপাল্লার যে বাসগুলি মিলত এতদিন সরকারি, অনেক সুলভে যাত্রীরা পেতেন, অনেক বেশি সংখ্যায় পেতেন। এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা আর বদল হয়ে গিয়েছে। এই মুহূর্তে যাত্রীদের অভিযোগ, তারা যেমন সরকারি বাস কম দেখতে পাচ্ছেন, ঠিক তেমন যেভাবে কম বাজেটে তারা যাত্রা করতে পারতেন, বেসরকারি ক্ষেত্রে যাত্রা করলে অনেক টাকা বেশি যেমন তাদের দিতে হয়, পকেটে যেমন টান পড়ে, ঠিক তার পাশাপাশি যেভাবে রেষারেষির ঘটনাও গত কয়েক দিনে বা কয়েক মাসে বেড়েছে, সেটাও কিন্তু তাদের যথেষ্ট উদ্বেগের কারণ। এখন তো কই দেখছি কম বলেই মনে হচ্ছে, এখন কম বলেই মনে হচ্ছে। ভাড়া এখন নিল, আমাদের 2টো টিকিট কেটেছি, 2টো টিকিটে 290 টাকা নিয়েছে। 290। হ্যাঁ, একটু বেশি অবশ্যই। হ্যাঁ, কম আছে এখন বর্তমানে যেটা দেখলাম। না, দীঘা না, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, বিষ্ণুপুর থানা। হ্যাঁ, কম দেখছি তো। হ্যাঁ, বেশি থাকতো, এখন অনেক কম। দীঘা না, আমি চণ্ডীপুর যাচ্ছি। হ্যাঁ, ওই একই রেট ছিল, এটা পূর্বের রেট নিচ্ছে, কম নিচ্ছে। বেসরকারিতে আরও অনেক বেশি টাকা নিচ্ছে, সেই কারণে সরকারি রেট অনেক কম, সংখ্যাটা কমে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, সরকারি বাসের সংখ্যা কম ডিপোয় এবং যাত্রীদের দুর্ভোগ কিন্তু অব্যাহত কলকাতা শহরে। ধর্মতলা ডিপোয় আগে যে বাসগুলি চলতো, এখন কিন্তু সেই বাসের সংখ্যা অনেকটাই অপর্যাপ্ত, এমনটাই বলছেন যাত্রীরা। শুভজিৎ গায়নের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা। সরকারি বাস রাস্তায় নেই, স্বাভাবিকভাবেই পোয়াবারও হবে প্রাইভেট ট্যুর বাসের। আর কপাল পুড়বে আপনার, কারণ সরকারি বাসের বেঁধে দেওয়া কম ভাড়া যখন উধাও হয়ে যায়, তখনই তো প্রাইভেট বাসের মালিকরা যা ইচ্ছে তাই ভাড়া নেয়। গন্তব্যে পৌঁছানোর তাগিদে আপনিও বাধ্য হয়ে সেই ভাড়াই গুনছেন। দেখবেন, দেখুন। একদিকে স্বল্প খরচে, অন্যদিকে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য যেখানে যাত্রীরা তারা সরকারি পরিবহনকে বেছে নিতেন এতদিন, কিন্তু সেই সরকারি পরিবহনে এই মুহূর্তে বাসের সংখ্যা অপ্রতুল, অর্থাৎ সংখ্যায় অনেকটাই কমে এসেছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার বাস, দূরপাল্লার বাসও। অন্যদিকে সেই জায়গায় বেসরকারি পরিবহন যদি মানুষ বেছে নেন, তাহলে কিন্তু মানুষকে গুনতে হচ্ছে মোটা টাকা। যেখানে কলকাতা থেকে দীঘা পৌঁছাতে একটি নন এসি বাসে সাধারণ যে কোনো যাত্রীকে 120 টাকা থেকে 150 টাকা খরচ করতে হয়, সেই সংখ্যাটাই বেসরকারি ক্ষেত্রে বেড়ে যাচ্ছে 220-তে, অর্থাৎ প্রায় 100 টাকার যেমন এখানে একটা ডিফারেন্স থাকছে, ঠিক তেমনই এসি অর্থাৎ অত্যাধুনিক যে বাসগুলি রয়েছে সেই বাসে চড়তে গেলে গুনতে হচ্ছে 350 টাকারও বেশি মাসুল। প্রাইভেটটা বেড়েছে, কেন বাড়লো কি মনে হয়? যাত্রীর সুবিধার্থে বাড়লো। সরকারি বাসে লোকে উঠছে না কেন? সরকারি বাসে কোনো গ্যারান্টি থাকে? খুব বাসে উঠলে, একবার উঠলে গাড়ি যদি
ডিপোটার হয়ে যায়, কোনো ভাড়া ফেরত নেই। প্রাইভেটও তো রেশারেশি না, আমাদের ভাড়া ফেরত আছে, সাউথে কোনো ভাড়া ফেরত নেই। নন এসি এখন দীঘা রোডের সংখ্যা কম। প্রাইভেটের সংখ্যা কি বেড়েছে না কমেছে? না না, বাড়ছে, এখন আরো বাড়তিছে, যা আছে আরো বাড়তিছে। লোকজন কম টাকায় যাবে বলে সরকারি বাসে যায়, হ্যাঁ হ্যাঁ, বেসরকারিতে উঠলে ভাড়াটা বেড়ে যায়। ভাড়া বেশি, এসি গাড়িতে ভাড়া বেশি হবে, সরকারি বাস তো নন এসি। তারপরে সরকারি বাসের প্রত্যেকটা গাড়ির কাগজ চেক করলে গাড়ির 15 বছর যে গাড়ি চলছে 18 বছর 19 বছর করে, সেগুলো কে দেখতিছে? কেউ দেখতিছে? এই পর্যায়ে যেখানে কলকাতায় ধীরে ধীরে বাসের সংখ্যা কমছে, যাত্রী ভোগান্তি বাড়ছে, তার মধ্যেই সরকারি বাসের ভোগান্তি এই মুহূর্তে নাজেহাল করছে নিত্যযাত্রীদের। শুভজিৎ গায়নের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা। খুব হাসি পাচ্ছে জানেন, একজন বেসরকারি ট্যুর অপারেটর, বেসরকারি বাসের ট্যুর অপারেটর, তিনি বলছেন যে সরকারি বাসের কি কোনো গ্যারেন্টি আছে? স্বাভাবিক, সরকারি বাস যখন দেখা যায় না রাস্তাঘাটে, তখন তো এই প্রশ্ন উঠবেই, সরকার কি গ্যারেন্টি দিতে পারছে সরকারি বাসের? কারণ সরকারি বাস তো এখন ধুঁকছে, বেসরকারি বাস উধাও হতে বসেছে, রাস্তায় বাস নেই, আপনি ঘামছেন, আপনার পকেটের টাকা জলের মতো খরচ করছেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে আপনার কালঘাম ছুটছে, অ্যাপ ক্যাবের দাদাগিরি রয়েছে, অটোর লম্বা লাইন রয়েছে, অটোর ভাঙা রুটের ঝক্কি রয়েছে, বিরক্তি আপনার চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠছে, তার মধ্যেই আপনি আবার শুনছেন, কি শুনছেন বলুন তো? শুনছেন 2025 সালের মার্চ মাস থেকে কলকাতার শহর থেকে উধাও হয়ে যাবে 1200 বেশি বাস, বাংলার মানচিত্র থেকে উধাও হয়ে যাবে 100-র বেশি বাস রুট। বাস নেই রাস্তায়, নাজেহাল আম জনতা। আমার আপনার মনে এই প্রশ্ন আসাটা স্বাভাবিক যে এই পরিস্থিতির জন্য দায়ী কে, অর্থাৎ দায়টা কার? বাস মালিকরা বলছেন দায়টা পুরোপুরি সরকারের, তাদের ব্যর্থতা। আর সরকার কি বলছেন জানেন? সব দেখার পর, সব শোনার পর সরকার বলছে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেখুন, বা সেটা যদি আজকে ঠিকমতো না চলে তা মানুষের অসুবিধা হচ্ছে, এর দায়ী জন্য তো সরকার। সরকারকে তো দায়িত্ব নিতে হবে, কারণ মানে যে কোনো সরকারের হচ্ছে পরিবহন হচ্ছে সবচেয়ে বড় মুখ। সরকার যদি সেইটাকে যদি না দায়িত্বশীল হিসাবে যদি বহন করেন বা না দেখেন, তাহলে তো উঠে যাবে। আপনারা জানেন যে ভারতবর্ষে কৃষির পরে মানে এগ্রিকালচারের পরে সবচেয়ে বেশি মানুষ কিন্তু পরিবহনে কাজ করে। তা সেই পরিবহনটা আজকে কমায় আচ্ছন্ন, তো কমা থেকে কিছুতেই যে তাকে জেনারেল আনা যাচ্ছে না, ডিউ টু পলিসিগত ব্যাপারে। যেমন দুধের যেমন একটা রেগুলেটরি কমিটি আছে, বিদ্যুতের রেগুলেটরি কমিটি আছে, তিনি পরিবহনের একটা রেগুলেটরি কমিটি তৈরি করো, রেলেরও রেগুলেটরি কমিটি আছে, সেখানে রেগুলেটরি একটা কমিটি তৈরি করা হোক, সেই কমিটি ঠিক করুক যে কতটুকু ভাড়া বাড়বে, কতটুকু ভাড়া কমবে, ডিজেলের দাম বাড়লে ভাড়া বাড়বে বা ডিজেলের দাম কমলে ভাড়া কমবে, কমিটি ঠিক করুক। কোথায় কমিটি? কিছুই নেই। ওই যে একটাই কথা বললাম যে সরকার আমরা 3000 বাস চালাই, এবার বেসরকারি উদ্যোগে কলকাতাতেই প্রায় 4000 বাস আছে। এবার সরকারি বেসরকারি উদ্যোগেই চলবে, সরকারি সব বাস চালাবে এরকম কোনো বাধ্যবাধকতা কোথায় আছে? অনেক স্টেট আছে যেখানে একটাও সরকারি বাস নেই। মহারাষ্ট্রে সরকারি বাস আছে, সবটা কিন্তু সবটাই পিপিপি মোডে চলে, এক একটা স্টেটে এক এক রকম ভাবে চলে। তো আমাদের রাজ্যে 3টে কর্পোরেশনে সরকারি বাস দেওয়া আছে, তো মানে সব রুটে সরকারি বাস দিতে হবে বা দেওয়া সম্ভব বলে আমি মনে করছি না। পরিবহন হচ্ছে সাধারণ মানুষের জন্য যে পরিবহন ব্যবস্থাগুলি আছে, তো এখন গণপরিবহনের চেহারাটা কিন্তু বদলে গেছে। একটা সময় ছিল শুধুমাত্র বাস চলত, ট্রাম চলত, এখন কত গাড়ি চলে এসছে, 60,000 ক্যাব চলে কলকাতায়, বাইক ট্যাক্সি চলে এসেছে, কত নতুন প্রাইভেট মানুষও প্রচুর গাড়ি কিনেছে তার চড়ে। এই যে 50-60 হাজার ক্যাব চলে কলকাতায়, বাইক ট্যাক্সি চলে এসেছে, সরকারি বাসের সংখ্যা কিছুটা বেড়েছে, বেসরকারি বাসও গত 5 বছরে আমি যা তথ্য দেখেছি যথেষ্ট পরিমাণে নতুন বাসের রেজিস্ট্রেশন হয়েছে। ফলে ভেঙে পড়ার যে কথা বলা হচ্ছে এটা একেবারে সঠিক নয়, ভেঙে পড়ার কোনো জায়গা নেই। মন্ত্রীমশাই আপনি কি বললেন? হ্যাঁ ঠিক, পিপিপি মডেল, কিন্তু সেই পিপিপি মডেলের কথা তো আপনারাও বলেছিলেন, এই রাজ্যও বলেছিল, এখনো পর্যন্ত সেই পিপিপি মডেল তো ইমপ্লিমেন্ট হলো না।
ইলেকট্রিক চালিত বাস, সিএনজি চালিত বাস, ডিজেল কিংবা তেল চালিত বাসকে রিপ্লেস করবেন বলেছিলেন। কোথায়? ঘটা করে উদ্বোধন তো হয়েছিল, তারপর সেই বাসগুলো রাস্তায় নামলো না কেন? যাদবপুরে গেলে দু একটা সরকারি এসি বাস দেখতে পারি যেগুলো ইলেকট্রিকে চলে, কিংবা এই সেক্টর 5-এর রাস্তায় মাঝে মধ্যে দেখা যায়। কিন্তু সর্বত্র কলকাতার সব জায়গায় কি দেখা যায়? একাধিক রুট, প্রায় 100-র ওপর রুট হাওয়া হয়ে গিয়েছে। মন্ত্রীমশাই, রাস্তায় বাস নেই, আর আপনি এই যে অ্যাপ ক্যাবের গল্প শোনালেন না, 60টার ওপর অ্যাপ ক্যাব চলে, বাইক ট্যাক্সি রয়েছে। সরকারি বাসের কিংবা বেসরকারি বাসের ভাড়া 10 টাকা মিনিমাম, 7 টাকা 8 টাকা যেটা বলেছিলেন সেটা আর কেউ নেয় না। বেসরকারি বাস এখন 10 টাকা নেয়, উঠলেই 10 টাকা, আর অ্যাপ ক্যাব নেয় 100 টাকা। আপনার রাজ্যের আম জনতা, যেখানে আমদানি আঠান্নি খরচা রুপাইয়া, সেখানে 10 টাকা দিতে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন সেই 100 টাকাটা বার করার আগে। অ্যাপ ক্যাবের দায়িত্ব আপনি নেবেন? অ্যাপ ক্যাবের যে হাজারো সমস্যা, মহিলাদের নিরাপত্তা নিয়ে যে হাজারো অভিযোগ ওঠে, তারপর আপনি বলছেন অ্যাপ ক্যাব। স্টুডেন্টদের, একটু যারা ইনকাম রেঞ্জে কম, তারা কি অ্যাপ ক্যাব নিয়ে যাতায়াত করবেন শহরের ভেতর? দূরপাল্লায় কি আমরা আউটস্টেশন ক্যাব বুক করবো এবার থেকে? কয়েক হাজার টাকা চলে যায়, প্রাইভেট কারের মতো। মন্ত্রীমশাই, অ্যাপ ক্যাবের সংখ্যা বেড়েছে মন্ত্রীমশাই, তবে আম জনতার আমদানি তো বাড়েনি। না আপনারা কলকারখানা এনেছেন, না আপনারা কর্মসংস্থান করতে পেরেছেন, তাই অ্যাপ ক্যাবের দোহাই দিলেন। আসলে আমরা বাঙালিরা চায়ের কাপে রাজনীতির তুফান তুলতে ভালোবাসি, তাই এই ইস্যু নিয়েও যে রাজনীতি হবে সেটা বলাই বাহুল্য। রাজনীতি ঢুকবেই, আর রাজনীতি ঢুকেওছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা আসরে নেমে পড়েছেন। অধীর চৌধুরীও বাদ যাননি। রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি কংগ্রেস সবাই রেডি। শুভেন্দু বলছেন সরকার সব হাওয়া করে দিচ্ছে, সুকান্ত বলছেন সরকারটাই হ্যাং করে গেছে। আর এই সবের পাল্টা জবাব দিচ্ছেন শাসক দলের পরিবহন মন্ত্রী। দেখুন, যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উদাও করে দিবে, অসুবিধা কি? এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে, কোথায় রাখছে ভগবান? হাজার হাজার ট্যাপ, কত বড় পেট, মুখের কত বড়। 3.5 লক্ষ টাকা করে সিসিটিভি। আপনার বাড়িতে আছে তো সিসিটিভি, খুব ভালো সিসিটিভি 18,000 টাকা দাম। দেখুন, গোটা রাজ্যটা এই মুহূর্তে একটা, যে বলেছিলাম না, হ্যাং হয়ে যায়। মোবাইল যেমন চালাতে হ্যাং হয়ে যায়, সেরকম রাজ্যটা চলতে চলতে এখন হ্যাং হয়ে গেছে। সরকারি বাসের সাথে হিমশিম খাচ্ছে, এই তথ্য তো ঠিক নয়। কারণ আপনারা যে কোনো ভাবেই সব দপ্তরে আপনারা খবর নিন, স্বাধীনতার পর থেকে সরকারি বাসের সংখ্যা ক্রমশ বেড়েছে, এবং বামফ্রন্ট সরকারের সময়ও যতগুলো বাস চলতো সরকারি বাস, এখন তার থেকে অনেক বেশি সরকারি বাস চলে। এটা তো হিমশিম খাওয়ার বিষয় নাই। সরকার এটা মিশ্র অর্থনীতি রয়েছে, এখানে সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই থাকে। সরকারও কিছু বাস চালায়, বেসরকারি উদ্যোগেও বাস চলছে, কিন্তু সরকার পুরো বাস সার্ভিস সরকারি ভাবে দেওয়া, সেটা তো আমাদের সরকার বা কখনোই পশ্চিমবঙ্গ সরকারের সেরকম কোনো ভাবনা ছিল না। পরিবহন দপ্তর কখনো লসে চলে না। পরিবহন দপ্তর হচ্ছে সরকারের রেভিনিউ আর্ন করার একটা দপ্তর। ভালো করে বুঝলে হবে যে পরিবহন দপ্তরের বাজেট যদি 2000 কোটি থাকে, পরিবহন দপ্তর রেভিনিউ সরকারকে দিয়েছে 4000 কোটির উপরে, এবং গত 2 বছরে প্রায় 1500 কোটি টাকার উপরে রেভিনিউ বেড়েছে। গাড়ি ফিটনেস করতে আমরা একটা অর্থ নিই, পারমিটে একটা অর্থ নিই, নতুন গাড়ি রেজিস্ট্রেশনে অর্থ নিই। পরিবহন দপ্তর রেভিনিউ দেয়। বছরের পর বছর, দশকের পর দশক ধরে চলছে যে কর্পোরেশন ওই জায়গাটা সে লাভ করতে তো পারেই না, বরঞ্চ আমাদের কিছু ভর্তুকি দিতে হয়। শুভেন্দু অধিকারী বলছেন, সুকান্ত মজুমদার বলছেন, স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রীমশাই তিনি আবার পাল্টা বলছেন। কিন্তু এই সবের মধ্যে আপনার ইস্যু নিয়ে রাজনীতি সরগরম হচ্ছে, তবে আপনার ইস্যু নিয়ে সমাধান সূত্র কেউ কি বার করে দিচ্ছে? আপনি কি চান? আপনি চান সমাধান হবে। আপনি চান বাড়ি থেকে বেরোবো, অফিসে যাব, কিংবা অফিস থেকে বেরিয়ে বাড়িতে ফিরবো, রাস্তায় গেলে যেন সরকারি বাসটা পাই, গণপরিবহন পাই, কম খরচায় গন্তব্যে যেন পৌঁছতে পারি। অ্যাপ ক্যাবে 100 টাকা নাকি বাসের 10 টাকা, আপনি কোনটা প্রেফার করেন? আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা বলি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে দেখুন, সেখানে বাস অত্যন্ত হাই লেভেলে চলে। সেখানে আমজনতা বাসের ওপরই ভরসা করে।
একজন স্টুডেন্টকে আপনি রোজ বলবেন, একজন ছাত্রকে আপনি রোজ বলবেন কলকাতায় নিজের বাড়ি থেকে কলেজ যাওয়ার জন্য 100 টাকা অ্যাপ ক্যাবে খরচা করতে? যদিও বলে রাখি 100 টাকায় আর এখন অ্যাপ ক্যাবে আপনি যাত্রাপথ করতে পারবেন না, আপনি আপনার যাত্রাপথ চুজ করতে পারবেন না। বাইকে হয়তো করতে পারেন, অ্যাপ ক্যাবে মিনিমাম 150 থেকে 200 টাকা এখন মিনিমাম ফেয়ার। আর যদি অফিস টাইম হয় তখন তো সার্চ ফেয়ার, দাম আরও অনেক 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 বেশি। যে ভাড়া ছিল 350 টাকা সেই ভাড়া এখন 700 টাকা। আপনার পক্ষে সম্ভব বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য প্রতিদিন 700 টাকা ওয়ান ওয়ে ট্রিপে খরচা করা? সম্ভব নয় মন্ত্রী মশাই, আমরা আম জনতা, আমাদের পক্ষে এটা সম্ভব নয়। আমরা গণপরিবহনটাই চাই, আমরা সেই 10 টাকাটাই চাই। 7 টাকাটা 10 টাকা দিতে পারি, কিন্তু 350 টাকাটা 700 টাকা দিতে পারি না। পারতাম যদি আপনি, আপনার সরকার, আপনার প্রশাসন কারখানা করতেন বাংলায়, গত 13 বছরে এখানে কর্মসংস্থান করতেন, এখানের ইনকাম রেট বাড়াতেন, তাহলে হয়তো একবার ভেবেও দেখতে পারতাম। জিনিসপত্রের অগ্নিমূল্য 700 টাকা ওয়ান ওয়ে ট্রিপ, ভাবা যায়? এয়ারপোর্ট থেকে কোনোদিন কলকাতার কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, যে ট্যাক্সি সেখানে দাঁড়িয়ে থাকে তারা কন্ট্রাকচুয়াল ভাড়া নেয় এবং 1000 টাকার নিচে তারা কোনোদিন রাজি হয় না। একটা যাত্রী সাথী বলে অ্যাপ আছে, কিন্তু তাতে আপনি যদি গাড়ি বুক করেন আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম 1 ঘন্টা। সে আপনি রাত 1:30টায় নামুন আর ভোর 5টায় নামুন। আর বাই চান্স যদি আপনি বাসের জন্য অপেক্ষা করেন, ভোঁ ভাঁ, বাসই তো নেই। সিপিআইএম এখনো ময়দানে নামেনি, তবে কংগ্রেস ময়দানে নেমে পড়েছে। বাস নিয়ে এবার সরকারকে এক হাত নিচ্ছেন অধীর বাবু। দেখুন, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, এত চাহিদা যে নুন আনার সময় পাচ্ছে না। তাই পরিবহন ব্যবস্থা কেন, সব ব্যবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্য, পরিবহন, সব ব্যবস্থা ভেঙে পড়েছে, কারণ ব্যালেন্স নাই কিছুর মধ্যে। তাই দুটো আয়ের রাস্তা, মদ আর জুয়া, বাকি কোনো আয়ের রাস্তা নাই, ব্যয়ের রাস্তা বাড়ছে। তাই আয় ব্যয়ের সমতা রাখতে পারছে না, তাই রাস্তা হচ্ছে না, তাই বাস কেনা যাচ্ছে না, চলছে। রাজনীতি তো সরগরম, রাজনীতিবিদদের স্বর অত্যন্ত গরম। তবে আপনার ভোগান্তির কোনো সমাধান আপনি কি এনাদের কথায় পেলেন? সাতকাণ্ড রামায়ণের পর সবচেয়ে দুঃখ কখন হয় জানেন? যখন সব দায় ঘুরে ফিরে আপনার ঘাড়ে চলে আসে। অবাক হচ্ছেন তাই না? আসলে স্যার এটাই রাজনীতি। আপনার সমস্যায় আপনি নিজেই ভিলেন, আপনার গল্পে আপনি হয়ে গেলেন খলনায়ক। এ কথা বলছি কারণ এত কিছু বলার পর, এত বিবাদের পর অবশেষে বাস মালিক এবং সরকার এক জায়গায় গিয়ে সম্মতি পোষণ করলেন। দুপক্ষই বলছেন যাত্রী কমে গেছে তাই সমস্যা, অর্থাৎ সমস্যাটা আপনি, জনতাই। বিশ্বাস হচ্ছে না তাই না? ভাবছেন সরকার বাস মালিক একসঙ্গে কিভাবে আপনার ঘাড়ে দোষ চাপাতে পারে? নিজের চোখে দেখুন, টেক আ লুক। যাত্রীর সংখ্যা এটাও কিন্তু অনেক আগের তুলনায় কমে গেছে, অনেক কমে গেছে যাত্রীর সংখ্যা। এবং যাত্রীর সংখ্যা কমে গেলে খরচ যদি বেড়ে যায়, আমাদের তো আর গৌরী সেন নেই যে হচ্ছে না গৌরী সেন সে টাকা দেবে, তার পরিপ্রেক্ষিতে আমরা গাড়ি চালাতে দেবো। বাস মালিকরা কিন্তু গাড়ি চালাতে পারছে না, তারা রাস্তার ধারে গাড়ি ফেলে দিয়েছে, ব্যাংক গাড়িগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, আমরা ব্যাংকের ইএমআই দিতে পারছি না, সমস্যা তৈরি হচ্ছে। যেটা দেখেছি, কিছু কিছু রুটে সরকারি বাস চলতো, কিন্তু সেখানে প্যাসেঞ্জারের অভাবে এখন সেগুলো বন্ধ হয়েছে। আবার কোনো নতুন রুটে যেখানে প্যাসেঞ্জার আছে সেখানে সরকারি বাস চলছে। এখন প্যাসেঞ্জারের অভাব বলতে এটা বোঝায় যে এখন নতুন অনেক যানবাহন বেরিয়ে গেছে। আগে শুধু বাস চলতো, এখন সেই যানবাহনগুলো মানুষ গ্রহণ করেছে। ফলে বাস পর্যাপ্ত পরিমাণে প্যাসেঞ্জার না পেলে একটা সরকারি বাস সে শুধু ডিজেল পুড়িয়ে যদি টাকা নষ্ট করে, সেটা তো ট্যাক্সের টাকা, জনগণেরই ক্ষতি। ফলে এরকম করে কিছু জায়গায় সরকারি বাসে পর্যাপ্ত প্যাসেঞ্জারের অভাবে বন্ধ হয়েছে, আবার নতুন করে চলেছে। মন্ত্রী মশাই, বাস মালিকরা যখন আপনাদের দায়ী করলেন, আপনাকেই দায়ী করলেন, বললেন আপনি বাসে উঠছেন না তাই তো বাসের পরিষেবা ঢুকছে, তখন আরো একটা ছবি দেখেছি।
যান যান আরেকটা ছবি দেখুন, দেখুন এই ছবি কয়েকদিন আগে হয়েছে, এই কলকাতা শহরে হয়েছে। দেখুন ছবিটা, কলকাতায় একটি নতুন অ্যাপ ক্যাব সার্ভিস চালু হয়েছে, উদ্বোধন করছেন খোদ পরিবহন মন্ত্রী। নিন্দুকরা বলতেই পারেন বাসের সমস্যার দিকে না তাকিয়ে পিপিপি মডেল চালু না করে সরকার কি অ্যাপ ক্যাবে মন দিয়েছে? ও মন্ত্রীমশাই, এই প্রশ্নটা তো ছুটে আসতেই পারে। অ্যাপ ক্যাব চালু করলেন, কিন্তু এভাবে যদি আর 5-6টা ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাস, সিএনজি বাস চালু করতেন, তাহলে কি আমজনতার একটু সুবিধে হতো না? আসলে অনেকেই কি বলছে জানেন, অনেকেই বলছেন এর পেছনেও একটা খুব কঠিন অঙ্ক আছে। অঙ্কটা ঠিক যতটা কঠিন, খালি চোখে ঠিক ততটাই সহজ। একটি বাসের টিকিটের ভাড়া কিংবা একটি বাসের টিকিটের দাম 10 টাকা, আর একটি অ্যাপ ক্যাবের দাম উঠলেই মিনিমাম 100 টাকা। অঙ্কটা বুঝলেন কিনা? টাকা আপনার, ভাববেনও আপনি। আজকে বাস বিভ্রাট নিয়ে এই পর্যন্তই, কিন্তু যাওয়ার আগে এই মুহূর্তে একটি বড় খবরে চোখ রাখবো, এবং সেই খবর আসছে সরাসরি নবান্ন থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বেরিয়ে তার কনভয় নিয়ে যাত্রা শুরু করার সময় হঠাৎ করে তার কনভয়ের সামনে এক ব্যক্তি ঢুকে পড়ে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কনভয় বেরোতেই এই ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে মানসিক ভারসাম্যহীন এক যুবক চলে আসে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে সুদীপ্ত চট্টোপাধ্যায় রয়েছে। সুদীপ্ত, দেখো, মুখ্যমন্ত্রী আজ ঠিক সন্ধ্যের মুখে যখন নবান্ন থেকে বেরোচ্ছিলেন, ঠিক তার কনভয়ের সামনে আচমকা এক যুবক টাকা চাইতে চাইতে ঢুকে পড়ে, এবং কোনো রকমে তাকে পাশ কাটিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় বেরোলেও যেই কনভয় বেরিয়ে যায় তখনই পুলিশ তাকে আটক করে, এবং পরবর্তীকালে পুলিশ জানায় মানসিক ভারসাম্যহীন এই যুবক, কিন্তু তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তার আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে কি করে সে গেল। নিরাপত্তা নিয়ে অবশ্যই মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেই যুবককে জিজ্ঞাসাবাদ করে কি পাওয়া যায় সেদিকে আপাতত যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে নবান্ন কর্তব্যরত পুলিশ কর্মীরা। ধন্যবাদ। গ্রাউন্ড রিপোর্টে আজকে দেখলেন শহর থেকে হঠাৎ করে 100টি বাস রুট গায়েব হয়ে যাওয়ার খবর। দেখলেন যে 1200টি বাস 2025 সালের মার্চের মধ্যে উধাও হয়ে যেতে পারে। সরকারি বাস ঢুকছে, বেসরকারি বাস ঢুকছে। মন্ত্রীমশাই, পরিবহন মন্ত্রীমশাই অ্যাপ ক্যাবের উদ্বোধন করছেন। আপনার 10 টাকার স্বাদের বাসের টিকিট ট্রামের মতো ইতিহাস হয়ে যেতে পারে। আর আপনি ভাবছেন এতে আমার কি সুবিধে হবে? সুবিধে হবে না। পকেটের টাকা আরও খসবে, দূরপাল্লায় যাওয়ার জন্য আরও অনেক বেশি অর্থ আপনাকে ব্যয় করতে হবে। বাড়ি থেকে দফতর, দফতর থেকে বাড়ি, কিংবা যে কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য এবার অটোর লাইনের দাদাগিরি আপনাকে পোহাতে হবে। যদি পোহাতে না চান তাহলে বাস ফিরিয়ে আনতে হবে, কিন্তু বাস ফিরিয়ে আনা তো আপনার একার হাতে নেই, রয়েছে সরকারের হাতে, রয়েছে বাস সংগঠনের মালিকদের হাতে। তারা কি চাইছেন বাস ফিরে আসুক, নাকি এর পেছনেও রয়েছে কোনো অসাধু চক্র, আনহোলি নেক্সাস? আজকে গ্রাউন্ড রিপোর্ট এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক সন্ধ্যে 7টায় অন্য কোনো বিষয় নিয়ে, গ্রাউন্ড রিপোর্ট নিয়ে। দেখতে থাকুন NKTV বাংলা।